November 23rd, 2008. আপনারা শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ইন্টারনেট ও আইটিউনসে সম্প্রচারিত সংবাদ ভিত্তিক অনুষ্ঠান বাংলাদেশ 360। আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান বাংলাদেশ 360-তে। শুরুতেই শুনে নেওয়া যাক আজকে আমাদের টকিং পয়েন্টসগুলো। বাংলাদেশে ইলেকশনই হাওয়া বেগবান। রংপুরে নমিনেশন পেপার সাবমিট করার সময় বাংলাদেশের শীর্ষ প্রেমিক রাজনীতিবিদ ভায়াগ্রার সোল আমদানিকারক হোসেন মোহাম্মদ এরশাদকে পাবলিকের ধাওয়া। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশে নতুন শিল্পের আগমন, শিল্পের নাম এসকর্ট সার্ভিস। এ নিয়ে পত্রপত্রিকায় বেরোচ্ছে রসালো খবর। শ্রোতামণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে ইলেকশনের হাওয়া চরমভাবে বেগবান হয়েছে। বাংলাদেশে ইলেকশন বিষয়ক নানা ধরনের চটকদারি ঘটনা আমরা আপনাদের সামনে টকিং পয়েন্টস হিসেবে নিয়ে আসবো আগামী সপ্তাহগুলোতে। আমাদের আজকে ইলেকশন বিষয়ক চটকদারি খবরের আইটেম হচ্ছেন আমাদের সবার অতি পরিচিত বাংলাদেশের জাতীয় প্রেমিক কবি ভায়াগ্রা নামক একটি ওষুধের সবচেয়ে বড় আমদানিকারক হোসেন মোহাম্মদ এরশাদ। আপনারা জানেন এই এরশাদ ভদ্রলোক নানা ধরনের ভণ্ডামি করার জন্য বিখ্যাত, আবার ভণ্ডামি করে ধরা খাবার ক্ষেত্রেও তিনি সুখ্যাত। সম্প্রতি এ ধরনের একটি ভণ্ডামি করতে যেয়ে তিনি পাবলিকের কাছে ধাওয়া খেয়েছেন রংপুর 1 গঙ্গারচড়া আসনে তার আপন ভাতিজা আসিফ শাহরিয়ারের নমিনেশন পেপার জমা দিতে গিয়ে। খবরে প্রকাশ, তিনি গঙ্গারচড়ার মানুষদের কাছে অঙ্গীকার করেছিলেন যে এ এলাকার কোনো লোকাল কাউকে তিনি ভবিষ্যৎ নির্বাচনে প্রার্থী করবেন। তার অন্যান্য আরও 10টা অঙ্গীকারের মতো এই অঙ্গীকারটিও টিকে থাকেনি। তিনি লোকাল কাউকে নমিনেশন না দিয়ে দিয়েছেন নিজের ভাতিজা আসিফ শাহরিয়ারকে, এবং এই কাজটি করার সময় তিনি যে অজুহাতটি দিয়েছেন সেটাও খুব অভিনব। তিনি বলেছেন, আসিফ আমার আপন ভাতিজা, মনোনয়ন না পেলে সে বিয়ে করবে না বলে অঙ্গীকার করেছে, তবে আমি তাকে গঙ্গারচড়াতেই বিয়ে দেব। সাদমান ভাই, ক্যান ইউ ইম্যাজিন এই ভণ্ড এক সময়কার বিশ্ববেহায়া আবার রাজনৈতিক মঞ্চে এসেছে এবং এ ধরনের আবল তাবল কাজ করছে। তার রাজনৈতিক ইমিডিয়েট ফিউচার সম্পর্কে আপনার কি মনে হয়? উনি শুধু রাজনৈতিক ভবিষ্যৎ ওনার যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট। উনি শুধু ফিরেই আসছেন না, উনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে গিয়েছিলেন, এখন আবার হাসি ভরা মন হৃদয় নিয়ে ফেরত আসছেন এবং উনি রাষ্ট্রপতি হবেন বলে বিশাল আশা প্রকাশ করছেন এবং মহাজোটের একজন বিশিষ্ট নেতা হিসাবে তার সম্ভাবনা যথেষ্ট ভালো বলে আপনার মনে হচ্ছে? ভালো বলে। এক্ষেত্রে একটু বলছি যে উনি সম্প্রতি একটি কথা বলেছেন, প্রথম আলো পত্রিকা তার সেই কথাটা লিখেছে যে উনি বলছেন, নির্বাচনে মহাজোট থেকে অংশ নিয়ে নির্বাচিত হয়ে আমি তো আর মন্ত্রী হতে পারি না, নির্বাচনে জয় হয়ে আমি রাষ্ট্রপতি হতে চাই। মানে ওনার কাছে দেখেন ব্যাপারটা যে সে মন্ত্রী হওয়াটাকে খুব ছোট কিছু মনে করছে, মানে রাষ্ট্রপতি না হলে তার আর হয় না আর কি। তা তো অবশ্যই, উনি একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি, পয়েট, কিং, রাজা যাই বলেন তা ছিলেন। 9 বছর উনি আমাদের স্বৈরশাসন করেছেন। তো এখন উনি আবার ফিরে আসছেন এবং ওনার থেকে আমরা এরশাদ মেরির প্রেম কাহিনী, এরশাদ বিদিশার প্রেম কাহিনী, এরকম নানা ধরনের রাজনৈতিক বিনোদন উপহার পাবো বলে আশা রাখি। এবং এক্ষেত্রে উল্লেখ্য যে উনি যখন চলে যান 1990 সালে, তখন কিন্তু বাংলাদেশের যেই গোষ্ঠীটা তাকে নিয়ে সবচেয়ে বেশি হাসি তামাশা করেছে বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবীরা, কামরুল হাসান তাকে বিশ্ব বেহায়া নাম দিয়েছিলেন, সেই সুশীল বুদ্ধিজীবীদের যারা অনুসারীরা এখনও দেশে রয়েছেন তারাই কিন্তু আবার তার সাথে এখন সাওয়ার হয়ে সরকারে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব এবং তারা এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য করছেন না। বাংলাদেশের রাজনীতিতে বহুরূপীরা বহুদিন ধরেই যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন এবং হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নন। এবং তাকে যারা এর আগে এক সময় ভণ্ড বলেছিলেন তারাও এখন হয়তো বহুরূপী হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে হয়তো রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত করবেন নিশ্চিন্তে, নির্বিঘ্নে। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি চটকদার খবর হচ্ছে যে বাংলাদেশের নমিনেশন জমা দেওয়ার প্রসেসে একটা প্রযুক্তিগত উন্নতি হয়েছে। আগে হাতি ঘোড়া
গাড়ি, গরুর গাড়ি সবকিছু ছেড়ে এখন আমরা হেলিকপ্টারের নমিনেশন জমা দিচ্ছি। সাবেক সংসদ সদস্য মেজর মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী, উনি হেলিকপ্টারে করে নমিনেশন জমা দিতে গিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তার নমিনেশন জমা নেননি। এক্ষেত্রে দেখতে হবে যে ওনার গলাতে হেলিকপ্টার থেকে উনি যখন নেমেছেন কোরবানির গরুর মালাটা ছিল কিনা। ওইটা না থাকলে কিন্তু আবার বাংলাদেশের রাজনীতি নমিনেশন জমা দেওয়ার যে ড্রামাটা সেটা কিন্তু পূর্ণ চিত্রটা এটা কিন্তু ফুলফিল হবে না। এটা হেলিকপ্টারই হোক আর গরুর গাড়ি হোক, ওই গরুর কোরবানির মালা কিন্তু থাকতেই হবে। আমরা যদি এখন পর্যন্ত ছবি পাইনি ওনার গলাতে সেই মালাটা ছিল কিনা। গত 2 বছর নানা ধরনের সম্ভব অসম্ভব প্রজেক্ট হাতে নিয়ে তালগোল পাকানোর পর চলে যাবার আগে দিয়ে বাংলাদেশের বর্তমান পিএইচডিধারী তত্ত্বাবধায়কওয়ালাদের সরকার আরও একটি ঝামেলা পাকিয়েছে। এই ঝামেলাটি হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল বা মাজার নিয়ে। খবরে প্রকাশ, আমাদের জাতীয় কবির যে মাজার সেটাকে ভেঙে নতুন করে একটি কমপ্লেক্স তৈরি করার একটি প্রজেক্টে হাত দিয়েছে এই তত্ত্বাবধায়কওয়ালারা, এবং মাজারের যে নাম জাতীয় কবির সমাধিস্থল সেটা পরিবর্তন করে তারা এখন নাম রাখবে ঠিক করেছে জাতীয় কবি, শহীদ বুদ্ধিজীবী ও শিল্পাচার্য সমাধি সৌধ। এবং এই প্ল্যানের আরেকটি অংশ হচ্ছে কাজী নজরুল ইসলামের যে কবর সেটা একটু উঁচা মাজারের বাকি কবরগুলোর থেকে, সেই কবরটিকে ভেঙে নিচু করে নিয়ে আসা। তো সাদমান ভাই, আমাদের দেশের মানুষের মাথায় এত ব্রাইট আইডিয়াগুলা কিভাবে আসে? একটা কবর কাটাছেঁড়া করা এই মুহূর্তে জাতীয় কবি, এটার কি দরকার আছে আমাদের? বিষয়টি অত্যন্ত উদ্বেগের। এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ একটি সংকীর্ণ স্বার্থান্বেষী মহল যারা আমাদের জাতীয় সাংস্কৃতিক ইতিহাসে জাতীয় কবি যেটি বিশেষ মর্যাদা রয়েছে, একটা বিশেষ অবস্থান রয়েছে, তা নামিয়ে আনার জন্যই এই ধরনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। বিষয়টি এরকম নয় যে শুধুমাত্র যে সমাধিস্থল নামিয়ে আনা যে জিনিসটা যে ফিজিক্যালি যে চেঞ্জ হবে শুধু তাই নয়, এখানে একটা সাইকোলজিক্যাল চেঞ্জের ব্যাপার আছে। নাম পরিবর্তন বলো বা বিশেষ মর্যাদা যে জাতীয় সাংস্কৃতিক ইতিহাসে রয়েছে তা ক্ষুণ্ণ করার জন্যই এই বিশেষ স্বার্থান্বেষী মহল এই প্রকল্প হাতে নিয়েছে। তাদের উদ্দেশ্য যাই থাকুক, আমরা এটুকু আশা করতে পারি যে বাংলাদেশে বর্তমানে যে পিএইচডিধারী তত্ত্বাবধায়কওয়ালাদের সরকার যারা গত 2 বছর ধরে বিভিন্ন ধরনের +2 -3 থিওরি নিয়ে কাজ করছিলেন, তারা তাদের থিওরি থেকে এই কবরস্থান জিনিসটা অন্তত বাদ দেবেন। সম্প্রতি ঢাকার বিভিন্ন পত্রপত্রিকাতে খবর বেরিয়েছে এবং খুব হইচই পড়ে গেছে একটি খবর নিয়ে। সেটা হচ্ছে যে বাংলাদেশে চালু হয়েছে একটি নতুন শিল্পটির নাম হচ্ছে এসকর্ট সার্ভিস। বিভিন্ন ওয়েবসাইটে বাংলাদেশের বিভিন্ন এসকর্ট সার্ভিস প্রোভাইডাররা মেয়েদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার উল্লেখ করে, টাকা পয়সার অঙ্ক উল্লেখ করে এসকর্ট সার্ভিসের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে সাদমান ভাই, আপনার কি মনে হয়? এটা কি আমাদের জন্য একটি পজিটিভ দিক নাকি নেগেটিভ? এটা পজিটিভ না নেগেটিভ সেটা ডিপেন্ড করছে তুমি কোন দৃষ্টিকোণ থেকে দেখছো সেটার উপরে। তবে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তারা বলেছিল তারা মানব সম্পদের উন্নতি করতে যায়, তবে এই উন্নতি এবং প্রযুক্তিগত উন্নতি যে এই পর্যায়ে এসে দাঁড়াবে সেটা আমরা ঠিক বুঝতে পারিনি, তবে এখন আমরা তা দেখতে পাচ্ছি নিজের চোখে। তবে বিষয়টা হলো যে এইটার একটা ডিম্যান্ড আছে ইকোনমিকভাবে চিন্তা করলে, এবং এই শিল্পের ডিম্যান্ডটার জন্য অনেকে ব্যাংকক, সিঙ্গাপুরে যেতেন, এখন সেই সব মানুষরা হয়তো টাকাটা দেশেই খরচ করতে পারবেন। Wow, that's a good economic reason for having a escort service. হ্যাঁ, আমি এগ্রি করি। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ টাইপের লোকজন যারা আছেন, বিভিন্ন সমাজের সুশীল বুদ্ধিজীবীরা যারা লজ্জার মাথা খেয়ে কানদুপট্টি বা টানবাজারে যেতে খুব লজ্জা পেতেন, তারা হয়তো এবার তাদের নব্য যে দেশের রাষ্ট্রপতি বিশ্ব ব্যয় হতে যাচ্ছে সেই দেশে কি লজ্জার কোনো প্রশ্ন থাকে? তা তো অবশ্যই। হ্যাঁ, যা বলছিলাম, তো এই সুশীলরা হয়তো এখন তাদের নব্যলব্ধ ক্রেডিট কার্ড ব্যবহার করে at the privacy of their home হয়তো এখন এসকর্ট সার্ভিস অর্ডার দিতে পারবে। আমাদের 10 মিনিট শেষ, অনুষ্ঠানও শেষ। আমরা আবার আসছি আগামী সপ্তাহে আপনাদের কাছে অন্য নানা ধরনের খবর নিয়ে। আবার দেখা হবে। খোদা হাফেজ।